কিছুদিন আগেই আমাদের মধ্য থেকে চলে গেছেন মহান কিংবদন্তি যাত্রা শিল্পী শ্রী মদন কুমার পাত্র। এই মদন কুমার পাত্রের সাথে আমার খুব ভালোভাবে যোগাযোগ হওয়ার সৌভাগ্য বলুন বা সুযোগ বলুন পেয়েছিলাম, এবং বেশ কিছু কথোপকথন আমার সাথে হয়, এবং সেই কথোপকথন আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি যাত্রাপ্রেমী মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এইবার আমরা সেই সমস্ত রেকর্ডিংকে একত্রিত করে আবার আমি পোস্ট করলাম প্রত্যেকের অনুরোধে। এই ভিডিওটি বা মদন কুমারের কোনো ইন্টারভিউ আপনারা কিন্তু কোথাও পাবেন না, একমাত্র আমি মদন কুমারের ইন্টারভিউ বা কথোপকথন যাই বলুন না কেন আমি নিতে সক্ষম হয়েছি। এইখান থেকে তার জীবনের কিছু কথা, যাত্রা জীবনের কিছু কথা, তার সতীর্থ শিল্পী যারা তাদের সম্বন্ধে তার মুখে কিছু কথা আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব। আপনারা শুনুন মদন কুমারের এই দুর্লভ এবং মৃত্যুর আগের মুহূর্তে শেষ কথোপকথন। নমস্কার, আমি মদন কুমার পাত্র। আমি দীর্ঘদিন যাত্রার সঙ্গে যুক্ত ছিলাম। তো আমাকে আনন্দমোহন ব্যানার্জি মহাশয় কিছু বলার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তার আগে আমি দর্শকবৃন্দ এবং যার উদ্যোগে, যার অনুপ্রেরণায় আমি আজকের দেবী সুলতানা বই রেকর্ড করতে চলেছি, আমার চরিত্র, তো তাকে জানাই আমার নতুন বৎসরের সশ্রদ্ধ ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো জানাচ্ছি শুধু দর্শকবৃন্দকে যে আমাকে যে আপনারা মনে রেখেছেন, বিশেষ করে ধ্রুবজ্যোতি মঙ্গলের চরিত্র নিয়ে আনন্দবাবুকে বলেছেন, তার জন্য আমি দর্শকবৃন্দর কাছে চিরকৃতজ্ঞ। দেখুন, আমরা সবাই প্রত্যেকে কিছু না কিছু ভাবছি, কিছু না কিছু করতে চাইছি। বাইরে, পথে ঘাটে, নির্জনে, জনারণ্যে আমাদের ভাবনায় ভগ্নাংশ চিন্তাকেই কত না লোক কাটাকাটি করছে। কেবলই মনে হচ্ছে একটা বিশৃঙ্খলা আমাদের ঘিরে ধরেছে। আমরা একে অপরকে মিষ্টি কথা বলে কিংবা চাপ সৃষ্টি করে ঠকাচ্ছি বা অত্যাচার করছি। তাই তো বিদ্রোহী মন বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়তে চাইছে একটা নতুন কিছু গড়ার জন্য। কিন্তু গড়তে পারবো কি? গড়তে পারবেন কি? পারলে সেদিনের সেই মুর্শিদ কুলিখার সময় দেবী গায়ের ধ্রুবজ্যোতি মঙ্গল, রাজকুমারী দেবী অনেক কিছু করতে পারত, কিন্তু না, তারা কিছুই করতে পারেনি। শুধু সারা দেশে তারা আগুন জ্বালিয়েছিল, আর সেই আগুনে পুড়ে ছাই হয়েছিল দ্বৈতের মন ও দ্বৈতার হৃদয় আর মুর্শিদ কুলিখার ঈমান। ধর্মান্ধ মুর্শিদ কুলিখার অত্যাচারে ভেঙে খান খান হয়ে গিয়ে পিতা মুর্শিদ কুলির বুকের পাঁজর চুরমার হয়ে গিয়েছিল। তিনি এক হিন্দু মেয়ের পিতা হতে চেয়েছিলেন, কিন্তু ধর্ম তাকে দেয়নি। শেষ পর্যন্ত হৃদয় এবং হাতিয়ারের সংঘর্ষে মৃত্যু দিয়ে রাজকন্যা দেবী হয়েছিল দেবী সুলতানা। দেবী সুলতানা, আর এই দেবী সুলতানা হয়েছিল ইতিহাসের মালা। এই মালা এক মিলন সেতু। দেবী সুলতানা হয়েছিল মিলন সেতু। তাই তো এই মালা গাঁথার সময় যারা নষ্ট কোম্পানিতে কোলাকুশলী বৃন্দ হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে এই বইটাকে দারুণ করেছিল, সেই সব কুশলী বৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং তাদের সহযোগিতা না পেলে এই ধ্রুবজ্যোতি মঙ্গল কিছুই করতে পারত না।
আজ যে ধূপজ্যোতি মঙ্গলের সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, আমি মদন কুমার পাত্র এখনো বেঁচে আছি, এখনো আছি। তাই সেই সব শিল্পীদের একটি নাম আপনাদের কাছে জানাচ্ছি। নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশক মহেন্দ্র গুপ্ত, অভিনয় ছিলেন শেখর গাঙ্গুলি, লীলা সরকার, তরুণ কুমার, দীপেন চ্যাটার্জি, সুদেশ কুমার, খোকন বিশ্বাস এবং মদন কুমার। সেই মদন কুমার ধূপজ্যোতি মঙ্গল আজকে আপনাদের সামনে কিছু ডায়লগ, কিছু বক্তব্য শোনাচ্ছে। সেদিনের সেই যাত্রা একটুখানি তফাৎ, এখনকার যাত্রা একটুখানি তফাৎ। তবে সেদিনের সেই যাত্রার সম্বন্ধে আমি বলবো, আমাকে আনন্দমোহন বাবু বলেছেন, সেদিনের সেই যাত্রা আমরা মাঠে ঘাটে শুনতে যেতাম, হাজার হাজার দর্শক বসে থাকতো, যাত্রা শুনত। সেই যাত্রাতে মন ভরত, আর এই যাত্রাতে পেট ভরত না। সেই যাত্রাতে পেট ভরত কিন্তু মন ভরত না, আবার এই যাত্রাতে পেট ভরত কিন্তু মন ভরে না। তাই তো দেখুন, দীর্ঘদিন হয়ে গেল, 48 বছর যাত্রার সঙ্গে আমি যুক্ত ছিলাম, এখনো পর্যন্ত কোনো যাত্রা প্যান্ডেলে আমি যাত্রা দেখতে যেতে পারি না, কারণ আমার ভালো লাগে না। এই যাত্রা সেই যাত্রা অনেক তফাৎ, অনেক তফাৎ। আমি যাত্রা করেছি জানবেন, শুনবেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমার জীবনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি 1956 সালে যাত্রার সঙ্গে যুক্ত হই। প্রথমে আমার যাত্রার দল নিউ রয়্যাল বেনাপানি, সেই নিউ রয়্যাল বেনাপানিতে আমি যোগ দিয়েছিলাম। তখন তাদের বই ছিল কপাল কুন্দলা। আমার যাত্রার প্রথম চরিত্র ছিল রাধানাথ। ওই দলে তখন প্রধান অভিনেতা ছিলেন ওই মহেন্দ্র গুপ্ত এবং আরো অনেকে বড় বড় অভিনেতা ছিলেন। পরে যাত্রা, শুধু যাত্রা, যাত্রা 48টা বছর যাত্রার সঙ্গে যুক্ত ছিলাম। অনেক দেখেছি, অনেক পেয়েছি, অনেক কিছু শিখেছি। তারপর চলে এলাম নট্য কোম্পানিতে। স্বর্গীয় অরুণ দাস গুপ্ত মহাশয় আমাকে নট্য কোম্পানিতে এনেছিলেন, বীণা দাস গুপ্তা আমাকে এনেছিলেন নিউ রঞ্জন অপেরা থেকে। আমার মনে আছে প্রযোজক শ্রী মাখনলাল নট্য আমায় ভীষণ ভালোবাসতেন, কিন্তু প্রথম যখন আমাকে দেয় তখন আমাকে মাত্র 300 টাকা রোজে নিয়েছিলেন, মাত্র 300 টাকা। আজ থেকে ধরুন প্রায় 40 বছর আগের কথা বলছি। সেই 40 বছর আগে আমি নট্য কোম্পানিতে বিরাট স্টাফ। তখন আমার ছোট্ট চেহারা, ওই চেহারাটা নট্য কোম্পানিতে আমার মতো শিল্পীর কোনো যোগ্যতা নেই। তখন ওনাদের বই আনলেন ব্রজেন্দ্র কুমার দে মহাশয়ের নতি বিনোদিনী। সেই নতি বিনোদিনীতে ছোট্ট একটা চরিত্র আমাকে দিলেন, রাধানাথ। অতুল, এই যে অতুল পেয়ে আমি ওনার বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন মাখনলাল নট্য আমার পিঠে চাপড়ে হাত চাপড়ে দিয়ে বললেন, কি পাঠটা ছোট হয়েছে, তুমি চিন্তা করতে সব ঠিক আছে, সামনে বছর থাকতো, মন মাইডিয়া থাকতো, উনি ইস্ট বেঙ্গলের লোক, বাংলা ভাষায় কথা বলতেন, সামনে বছর তোমার ভালো পারবে। সে বিরাট স্টার, ভাবতে পারবেন না। চুপ করে আমি সেই দিন সেই চরিত্রটাকে মাথা পেতে গ্রহণ করেছিলাম আর ঈশ্বরের কাছে কামনা করেছিলাম, ঈশ্বর আমি যেখানে এসেছি নট্য কোম্পানিকে সবাই বলতো তখন হাইকোর্ট, এই হাইকোর্টে আমি যেন পাস করতে পারি, আমি যেন জয়ী হই। পরের বছর এলো মা মাটি মানুষ। মা মাটি মানুষের সত্যি অরুণ দাস মহাশয় আমাকে দিয়ে পরীক্ষা করালেন। অসীম বলে একটি ক্যারেক্টার। আজ পর্যন্ত এই যাত্রার জানি না 300 বছর আগে কথা বলছি, যাত্রা চলছে, এই যাত্রাতে কোন শিল্পী যাত্রা বন্ধ করে দিতে পেরেছে, কিন্তু আমি পেরেছিলাম একটা চরিত্র, সেই অসীম। একটা ডায়লগ ছিল, আমাকে মেরে ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে, আমি উঠে ঝেড়ে ঝুড়ে পড়তাম, লাগেনি কি করে মেরে গেছে, শুধু থ্রো করতাম। তখন হুররে হুররে তখন
দুর্গাপুরে বিজন বলে একটা জায়গায় শো হচ্ছে, ওই জায়গাতে এক পুলিশ অফিসার বসেছিল। সেই পুলিশ অফিসার এসে আমার কলারটা ধরে, স্টেজের অন দ্য স্টেজ কলারটা ধরে, তোমার লাগেনি? আই কিল, আমি তোমাকে গুলি করে মারব। সঙ্গে সঙ্গে আমার কপালে রিভলভার ধরছে। দেখুন, এ আমার অহংকারের কথা না, কিন্তু আমি পেয়েছি, হয়েছে। 8 ঘন্টা 40 মিনিট যাত্রা বন্ধ। অরুণ দাশগুপ্ত মহাশয় ছিলেন, দীপেন চ্যাটার্জি ছিলেন, নির্মল অধিকারী ছিলেন, বিশাল বিশাল স্টাফ, বড় স্টাফ তখন নট্য কোম্পানি। আমি কিন্তু পেরেছি। তারপর সেই যাত্রা ভাঙার পর সেই পুলিশ অফিসার এবং তার মিসেস মহাশয়ের নামটা আমি ভুলে গেছি, এই মুহূর্তে বলতে পারবো না, আমার কাছে এসে গিয়ে নিয়ে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়েছি কি হুররে ওরে পুরস্কার। সেদিনের সেই 40 বছর আগে আমাকে 500 টাকা নোট গুনে গুনে দিলেন পুরস্কার। পেয়েছি। তরুণ কুমারও ছিলেন, দেবগোপাল বন্দ্যোপাধ্যায় ছিলেন, সুদেশ কুমার ছিলেন, গুরুদাস মিত্র ছিলেন, নির্মল অধিকারী ছিলেন। কে বড় অভিনেতা ছিলেন না নট্য কোম্পানির পরে। আজকাল দুঃখ হয় জানেন, কি বলবো আপনাকে আনন্দবাবু, আজকাল শিল্পীরা একটা ক্লাস নিয়ে আসতে পারে না স্টেজ থেকে। যাত্রা কেন তফাৎ বলছি, একটা হাততালি কুড়িয়ে আনতে পারে না। আর আমাদের সময় হয়েছিল কি জানেন, আমাকে চ্যালেঞ্জ করতো অসীম কুমার স্টেজে, মানে গ্রিন রুমে বসে বসে, মদন আজ কয়খানা লইবা? মাখন বাবু তো 500 টাকার লোড লইয়া বসে আছে সময় দেওয়ার জন্য। আমি যখন প্রণাম করতে যেতাম মাখন বাবুকে এবং রাধা গোবিন্দজির দলটা যখন প্রণাম করতে যেতাম, আমার পিঠটা চাপড়ে দিয়ে আজ তিনি নেই, বলতেন বন্ধুরা থাকতে থাকতে 20,000 লোক হইতে। উনি কম প্যান্ডেলে যেতেন, কিন্তু মাঝে মাঝে উনি দলে যেতেন। প্রচুর মিষ্টি ফিষ্টি নিয়ে, প্রচুর বাজার হাট করে নিয়ে উনি যেতেন সবার জন্য, শুধু মদন পাত্রের জন্য না, সবার জন্য। গুনে গুনে আমরা হাততালি নিতাম। একটা সিনে 3খানা 4খানা করে হাততালি পড়তো। সেই সিনে তরুণ কুমার থাকতো, সুদেশ কুমার থাকতো, বিলাস সরকারও থাকতো, বীণা দাশগুপ্তাও থাকতো। আমি একটা চরিত্র করতাম। তো আমি ওখানে ছিলাম তুরুপের তাস, বাংলা কথায় যাচ্ছে। মাখন বাবু যেমনিতে বলতেন তেমনিটা করতাম। আমাকে বলতো মদন, আমাকে মদন চন্দন কাঠ, ও কাঠ করে ঘষলে না ও গন্ধ দেয়। এইসব কথা শিল্পীদের সামনে গিয়ে উনি চিৎকার করে বলতেন। আজ তিনি নেই, তার আত্মার শান্তি কামনা করি। তো তখন তো বড় স্টাফ, কি বলবো। সেই জন্য যাত্রা বলছি জয়ন্ত আনন্দবাবু, যাত্রা যাত্রাই আছে, যাত্রা করে নষ্ট হবে না, যাত্রা থেকে যাবে। যাত্রা আছে, যাত্রা চলবে। যাত্রার ইতিহাসে এ হয় না, যাত্রাকে কেউ ফেলতে পারবে না, মারতে পারবে না। আজকাল দেখুন, ওই টলিউড থেকে, ওই বম্বে থেকে, ওই থেকে ওদেরকে আমরা হিংসা করছি না, কিন্তু যাত্রাটাকে ওনারা ভীষণ নেগলিজেন্সি করতেন। আজকে যাত্রার দুরবস্থা ওরা দায়ী নয়। কেন নাট্য করতে মারছে না? কেন বড় শিল্পী হচ্ছে না? কেন নায়ক জন্মাচ্ছে না? আমরা যখন যাত্রা করেছি তখন লরির উপরে যাতায়াত করেছি, গরুর গাড়িতে যাতায়াত করেছি ঘন্টার পর ঘন্টা। এত ভালো ঘরে বাসা থাকতো না। আজ যেমন মানে কন্ট্রাক্ট হলেই গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, টাকা দিতে হবে, এত টাকা। সব সোনার চামচ নিয়ে টলিউড থেকে এসেছে, টেলিভিশন থেকে এসেছে। কি দিচ্ছে বলুন তো ওরা? হ্যাঁ, হোটেল পাচ্ছে, কি দিচ্ছে তাহলে? কেন হচ্ছে? যাত্রা করে কি শিক্ষা দিচ্ছে? আজকে বড় বড় কথা বলছে সব ওরা, কিন্তু যারা প্রবীণ, যারা যাত্রা শিল্পী, প্রকৃত যাত্রা শিল্পী, তারা কিছুই পায়, তারা কিছুই। যেমন আমার কথা বলছে, পুরনোদের মধ্যে বেঁচে আছেন বেলাস সরকার, পুরনোদের মধ্যে বেঁচে আছে অসীম কুমার, পুরনোদের মধ্যে বেঁচে আছে নিরঞ্জন ঘোষ, পুরনোদের মধ্যে বেঁচে আছে মদন পাত্র। আর সব চলে। আজ আমরা আছি বলেই
আজ আনন্দমোহন বাবু সুদূর আসানসোল থেকে আমার কাছে জানতে চেয়েছেন। ওনাকে আমি বহুবার ফিরিয়ে দিয়েছি যে না, আমি পারবো না আনন্দবাবু, আমার মনে নেই। কিন্তু ওনার উদারতা দেখে, ওনার এই উদ্বেগ দেখে আমি আর থাকতে পারলাম না, যে আমার কষ্ট যতই হোক, আমার আজকে ৭৭ বছর বয়স, যত কষ্টই হোক আমি ওনাকে কিছু দিয়ে যাবো, উনি ছাড়বেন। উনি দেখবেন মদন কুমার কি ছিল। ওনার বাড়ির পাশে সতীশ নন্দী আছেন, দল ম্যানেজার ছিলেন আমাদের নর্ত কোম্পানিতে, বহুদিন ছিলেন, বহুদিন। সেই সতীশ বাবুকে জিজ্ঞেস করে বলতে পারবেন। যাই হোক, এইবার দেবী সুলতানের কিছু ডায়লগ বলে আমি দেবী সুলতানা বইয়ের সমাপন করব। প্রথম সিন, আমি সেই ধূর্যদী মঙ্গল, সেই ধূর্যদী মঙ্গলের সিন ছিল কাকা অসুস্থ, পুজো করতে আসতে পারেনি, তাই তিনি মন্দিরে এসেছেন কাকার বদলে পুজো করতে। এদিকে তখন মুর্শিদ কুলি খাঁ, তখন তরুণ কুমার মুর্শিদ কুলি খাঁ। কিন্তু না, তরুণ বাবুর করার কথা ছিল না। তার আগে একটু বলে নিই তাহলে, এটা করার কথা ছিল শেখর গাঙ্গুলি। আমাদের ৭-৮টা ক্যারেক্টার মাকুম বাবু লেখাতেন নাট্যকার, কে কি করবে মাকুম বাবু বলতেন, নাট্যকার লিখতেন। তো শেখর বাবুর জন্য চরিত্র ছিল মুর্শিদ কুলি, তরুণ কুমারের জন্য চরিত্র ছিল ধৈর্যদী মঙ্গল, মদন কুমারের জন্য চরিত্র ছিল সুজাউদ্দিন, আর সুদেশ কুমারের জন্য ছিল আলীবর্দী। তখন কোনো গন্ডগোলের জন্য মাখন বাবু করলেন কি, শেখর বাবুকে মাখন বাবু শেখর বাবুর সঙ্গে মানে শেখর বাবু মাখন বাবুর সঙ্গে বিক্রি করে নাগ কোম্পানিতে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তে রথের ঠিক কয়েকদিন পরে রিহার্সাল বসবে, তখন উনি চলে গেলেন নাগ কোম্পানিতে, শর্মিষ্ঠার প্রেমে পড়ে গিয়ে চলে গেলেন। দলটা তখন পথে, কি হবে, বায়না, প্রচুর বায়না আসছে, প্রচুর বায়না। তখন ৫০,০০০ টাকা রেট তুলে দিয়েছে মাকুম বাবু, কি হবে? তখন উনি করলেন কি, শেখর বাবুর সঙ্গে কেস করলেন। শেখর বাবু হেরে গেলেন। শেখর বাবু ফের এমন দুরবস্থা করেছে কেসে, একদম দুজনেই একদম একদম মানে কি বলবো, সে আর আমাদের অফিসটা আছে গঙ্গার পাড়ে, মাকুম বাবুর বাড়ি হচ্ছে গঙ্গার পাড়েই শোভা বাজার। হঠাৎ একদিন দেখি আমাদের রিহার্সাল চলছে, তখন বাড়িতেই রিহার্সাল হতেন, তখন কোনো হলে হলে যায়নি সে বছর। হঠাৎ দেখি শেখর গাঙ্গুলি, শর্মিষ্ঠা গাঙ্গুলি এসে মাকুম বাবু, উনি ব্রাহ্মণ লোক শেখর বাবু, মাকুম বাবুর রিহার্সাল চলছে, সেই মুহূর্তে লম্বা হয়ে পায়ে পড়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? তখন শেখর বাবু সেই দুরবস্থা দেখে সবার আমাদের খুব মায়া, এই শেখর গাঙ্গুলি এর এই অবস্থা। তখন সত্যিকারে, তখন যাই হোক সে পরের কথা, উনি দলে থাকলেন। ওনাকে কি চরিত্র দেওয়া, তখন তো আমাদের বই খোলার টাইম হয়ে গেছে, ওনাকে বাদ দিয়ে তখন করলো কি, সবাই মিলে বসে তখন চিন্তা করলাম যে একজন শিল্পী বাদে, তখন শর্মিষ্ঠা দিয়েও বললেন যে কি হবে, ওনাকে নেওয়ার কথা উনি বললেন। কিন্তু আমাদের তখন মহিলা চরিত্র দরকার ছিল না, বরং পুরুষ ক্যারেক্টার একটা দরকার ছিল। তখন ওই সুদেশ কুমারকে আলীবর্দী ছাড়তে হলো, মদন পাত্রকে সুজাউদ্দিন ছাড়তে হলো। তখন সুজাউদ্দিন করলেন সুদেশ কুমার, আলীবর্দী চলে গেল শেখর গাঙ্গুলি। তবে কথা হচ্ছে, ছাই চাপা আগুন তো তাকে কি ঢেকে রাখা যায়? ৪টা না ৫টা সিন ছিল শেখর গাঙ্গুলি আলীবর্দী করলেন। সেই আলীবর্দী প্রথম সিনেই তিনখানা হাততালি নিয়ে আসতে পারে প্রত্যেক দিন। শেখর গাঙ্গুলি তখন হাসির একটা বিরাট ব্যাপার ছিল। সিদ্ধার্থ মুখার্জির থেকে তখন ভিলেন অনেক ছিল, অনেক ছিল। আমিও অভিনয় করছি, আমিও ব্রাইট করেছি, সেই শেখর বাবু ৪টে সিন মাত্র করে একটা বিরাট ব্যাপার করে দিল। দেবী সুলতানা বই হয়েছিল আমাদের ১৭০ পালা, বেশ মনে আছে আমার, ১৭০ পালা যাত্রা হয়েছে। তো যাই হোক, এই যাত্রার ইতিহাসে আমি একটা রেকর্ড করেছি যে আমি যাত্রা একবার বন্ধ করেছিলাম। আমার ওই সিনটা আসলেই মামাটি মানুষের ভীষণ ভয় করতো, লোকে দ্রুত ছুটতো, মানে গুলি করবে, ভয় দেখাতো, মেরে দেবসালাকে তখন করে বাজে। আমি পেরেছিলাম। আজকাল শিল্পীরা কোথায়, হাততালি পাচ্ছি কোথায়?
আর্টিস্টের মন জয় করবো, শিল্পীর দর্শকের মন জয় করতে পারছে কোথায়? বিশ্বাস করুন মোহনবাবু, আমি আপনাকে বলছি, আজ পর্যন্ত আমি মাঠে যাত্রা দেখতে পেলাম না। যাত্রা আমি ছেড়ে দিয়ে আজকে প্রায় 12-14 বছর হলো যাত্রা আমি ছেড়ে দিয়েছি। এক পাড়া যাত্রাও আমার দেখতে ইচ্ছে, কারণ আগে আগে রেডিওতে শুনতাম, এখন তো সে রেডিও বন্ধ হয়ে গেছে, যাত্রা শুনতে পাই। কিন্তু লোক মুখে মানুষের মুখে শুনি, এখনো মদন কুমার বেঁচে আছে, এখনো যাত্রা করতে আমাকে ডাকে, নন্দকুমারে ডাকে, কলকাতায় ডাকে, সব যায়। কিন্তু আমি প্রিন্সিপাল হচ্ছি, যাত্রা ছেড়েছি। যাত্রা নমস্কার, এবার অ্যাক্টিংয়ে চলে যাচ্ছে। তো সেই দুর্যোগী মঙ্গল পুজো করতে এসছে, তখন এক আব্বাসী বহিন ক্যারেক্টার, এগুলো তো দেখুন মোহনবাবু আপনি বলছেন বটে, কিন্তু দুজনেই ছাড়া এইসব অ্যাক্টিং হয় না। যাই হোক, তবু বলছি, ভাইজান বাইরে থেকে ডাকছে, ভাইজান ভাইজান বলে, মন্দিরে কে আছেন ভাইজান ভাইজান। তখন ধৈর্যটি মঙ্গল মন্দিরের ভেতর থেকে চিৎকার করে বলছেন, কে কে ডাকছেন? কেন আপনি তখন থেকে চিৎকার করে আমার সামনে এসে দাঁড়িয়েছে? দেখে আব্বাসী বলি, দেখি আব্বাসী বলি, তুমি তুমি আমাকে চিৎকার করছিলে কেন? কি হয়েছে? তাড়াতাড়ি মন্দিরের দরজা বন্ধ করে দাও ভাইজান। কেন? হাজি মোল্লা সাহেব আসছে। হাজি মোল্লা সাহেব, যার নাম শুনে হিন্দুরা ভয়ে থরথর করে কাঁপে, যার পদাঘাতে হিন্দুদের দেব দেউলের মন্দির চূর্ণ বিচূর্ণ, সেই শয়তানের কাজ দেবী গায়ের মাটিতে। কি হবে কি হবে ব্রাহ্মণ, কি আর হবে? আপনি তাড়াতাড়ি প্রাসাদে চলে যান মৌরানী, মহারাজকে গিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করেন। চলে গেল। তখন বলছে, এই আব্বাসীদেরা চলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ারা হাত থেকে রেবা সেই নেয় সত্য বীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কোলের জাহান পোশাক কামাল। ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় হারিয়ে গেল তোমার সেই বরা ভয় অমৃত মধুর বাণী? যদা যদা ধর্মস্বাগ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্যতদাত্মানম তেজম্মাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। কি জানি, জানি না সুন্দর কিনা মোহনদা, এটা আপনি বলতে পারেন। আমি ওই দেবী সুলতানের আপনার ডায়লগটা শুনছি, ওই জায়গায় পৌঁছে গিয়ে মনটা আমার ওই জায়গায় চলে গিয়েছে, অরিজিনাল যেটা আপনি করেছেন। হ্যাঁ, এই তো দেখুন, একলা এইসব তো অ্যাক্টিং হয় না ব্যানার্জি বাবু। হ্যাঁ, এই জন্য মনোরঞ্জন লাগছে, কয়েকটা থাকলে আরো ভালো করে বুঝতে পারতাম। তারপরে দেখুন 35-36 বছর 40 বছর আগের ঘটনা। আচ্ছা, এটা কোনো রকম করলাম। আর কি এটা করতে হবে? মামাটি বলবেন মানুষ। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান, বইটা খুঁজে নিই আমি। চলবে তো? চলবে তো? একদম একদম ঠিক আছে। হচ্ছি মামাটি মানুষ, আমার নাম মদন পাত্র। তো আমি নট্য কোম্পানিতে মামাটি মানুষে অসীমের চরিত্রে ছিলাম। তৎকালীন অরুণ ছিল শ্রেষ্ঠাংশ, অরুণ দাশগুপ্ত, বীণা দাশগুপ্তা এবং নির্মল অধিকারী, পরেশ বন্দ্যোপাধ্যায়, সুদীপ কুমার এবং আরো বিভিন্ন বিভিন্ন শিল্পীরা ছিলেন। খোকন বিশ্বাস এবং দেবগোপাল বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, এনারা ছিলেন। সুরকার ছিলেন মানবেন্দ্র মুখার্জি। তো প্রথম আমি একটুখানি গান দিয়ে আরম্ভ করছি। সেই গানটা ছিল কি? বীণা দাশগুপ্তা। নম ব্রজ গোপাল। পরিমল, আমার বাড়িতে বলে তো বাবা। পরিমল বলছে, কি বলবো স্যার? বলবি? হ্যাঁ, কি বলবি বলতো? ও হ্যাঁ, বলবি সাহেবের ফিরতে রাত হবে। ইয়েস স্যার। পরিমল চলে যায়। অসীম তখন বলছে, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, মদ খাচ্ছি। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, তাতে তোমার কি? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, তাতে তোমার কি? সাবিত্রী? না, আমি সাবিত্রী নয়, আমি সাথী। না,
কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথী, তার মানে সিম সিম করে পাহাড়ি চিঠিটার সামনে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া। না, সীমানা ছাড়িয়ে এসেছে। না, শুধু প্রতীক্ষায়। না, চিতির মুখে বিষাক্ত লালা। না, পাপিয়ার চিতির মাঝে সামান্য শূন্যতা। না, হ্যাঁ, পাপিয়ার পালক ঢাকা বুকে পাহাড়ি চিতির ডাব। এই একটা হলো। তখন তার স্বামী ঢুকে পড়েছে। অসীম, ভেবেছিলি আমার ফিরতে দেরি হবে, এত তাড়াতাড়ি আমি ফিরবো না। কিন্তু ফিরতাম না যদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে পরিমল আমাকে ফিরিয়ে নামতো। তুই আমাকে ভুল বুঝছিস কেন ভাই? আমরা মানে বুঝলি, আমরা ওই ভাই বোনের মতো, বুঝলি, আমরা ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই প্রিটেন্ড অনেস্ট। সাধু সাজবার চেষ্টা করবি না। গেট আউট, গেট আউট আমার বাড়ি থেকে, গেট আউট। আই সব সাইট। ইন্দ্র, তুই বড্ড বাড়াবাড়ি করে ফেললি মাইরি। এতটা হইচই না করলেই পারতিস। কারণ দেখ, ভুল তো মানুষই করে। অসীম, নাথিং ইজ ব্যাড ইন্দ্র, বাট দ্য এক্সেস। কোনো কিছুই খারাপ নয়, শুধু বাড়াবাড়িটাই খারাপ। হ্যাঁ, একটার কথা বলছি। হ্যাঁ, শেখর গাঙ্গুলি খুব ভালো লোক ছিলেন। শেখর বাবু প্রথম যখন যাত্রাতে আসেন তখন ওনার নাম ছিল বেগু, ডাক নাম ছিল। বাড়ি বহরমপুর। আমি ওনার বাড়িতে গেছি। ওনার মিসেসের নাম ছায়া রানী গাঙ্গুলি, আর তারপর যিনি যাকে বিয়ে করেছেন তার নাম শর্মিষ্ঠা গাঙ্গুলি, 2 নম্বর। তো সেই তার বাড়িতে, বহরমপুর বাড়িতে গেছি টেছি, খুব আলাপ টালাপ হয়েছিল। মানুষ হিসাবে ভীষণ ভালো ছিলেন, ভীষণ ভালো। হঠাৎ এই শর্মিষ্ঠাদির পাল্লায় পড়ে টড়ে একটু অন্যরকম হয়ে গেছিলেন। তবে লাস্ট জীবনটা খুব প্যাথেটিক ভাবে কেটেছে। লাস্ট জীবনটা মানে নন্দকুমারের দলে তলে এসেছেন, এই চতুর্দিকে সমস্ত, আমি সব যাত্রা ছেড়ে দিয়েছি, কিন্তু ওনার এই দুরবস্থা দেখে একটা শিল্পীদের প্রতি মিস্টার ব্যানার্জি একটা অভিশাপ আছে জানেন। নাট্যকার মহেন্দ্রগুপ্ত নাটকটা লিখেছিলেন, স্টার থিয়েটারে হচ্ছিল, সম্রাট বইয়ে, বইটার নাম ছিল সম্রাট। তাতে শিল্পীদের জীবনী তুলে ধরেছিলেন নাট্যকার মহেন্দ্রগুপ্ত। তো সেই থেকে জানতে পারি, বা বড় ফলবাবু ফণীভূষণ বিদ্যাবিনোদ মহাশয় উনিও লিখে গেছেন যে শিল্পীদের জীবনীটা ভীষণ করুণ, শেষ জীবনটা। যিনি রাখতে পারেন, যা হয় হয়ে গেছে। কিন্তু শেখর গাঙ্গুলি ভীষণ ভালো লোক ছিলেন, ভীষণ ভালো লোক ছিলেন, ভালো শিল্পী ছিলেন। বড় ডিরেক্টর ছিলেন না, কিন্তু ভালো শিল্পী ছিলেন। অরুণ দাশগুপ্ত যেমন বড় ডিরেক্টর, কিন্তু ভালো অভিনেতা ছিলেন না। গিরিশ ঘোষ সবাই অনেকে করেছে, কিন্তু অরুণ দাশগুপ্তর মতো কেউ করতে পারে না। নটি বিনোদিনী, সেই বছর 3খানা নটি বিনোদিনী, শিল্পী তীর্থের নটি বিনোদিনী, নাট্য কোম্পানির নটি বিনোদিনী, এবং আর একটা কোন দল করেছিল, গুরুদাস মলিনার নটি বিনোদিনী। কিন্তু সব থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেল নটি বিনোদিনী, নাট্য কোম্পানির নটি বিনোদিনী। তো এইসব কথা বলতে গিয়ে বলতে হয় শেখর বাবু তারপরেও সে গিরিশ ঘোষ করেছেন, কিন্তু সেটা অরুণ দাশগুপ্তর মতো হয়নি। কিন্তু তিনি ভালো শিল্পী, ভীষণ ভালো শিল্পী। অন্যান্য চরিত্রে যেমন বলছি, গঙ্গাপত্র বিস্ময় যেমন দৃশ্য করেছেন, সে ভীষণ ব্যাপার, তার ভীষণ ব্যাপার। এই এত বড় চেহারা, এই এত লম্বা চওড়া, ভীষণ দম, এতখানি দম। তৎকালীন যখন পান্নালাল চক্রবর্তী মহাশয় ছিলেন, তার সঙ্গে আমি অভিনয় করেছি। মানে এমন কোন ডিরেক্টর ছিলেন না বা বড় অভিনেতা ছিলেন না আমি তাদের সঙ্গে মানে কৃপা পাইনি, তাদের আশীর্বাদ আমি পাইনি, পেয়েছি। সেই সঙ্গে বলছি, শেখর গাঙ্গুলি একজন বড় অভিনেতা ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন। সেই মানুষটা আজকে নেই, খুব অভাব ফিল করেছি যাত্রা জগতে। যাত্রা জগৎটা এই জন্যই আস্তে 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 যে লুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু যাত্রা মরবে না, যাত্রা থাকবে। দেখবেন, আপনি দেখবেন, শুনবেন। আরো যদি 10 বছর আপনি থাকেন, আরো যদি 20 বছর থাকেন, যাত্রা ঠিক এইভাবেই কুড়িয়ে 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 চলবে। আবার এককালে হয়তো আসবে যাত্রা একদম রম 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 যেমন চলছিল তেমনি ঠিক চলছে। যাত্রা চলবে, যাত্রা থাকবে। নমস্কার। এবার আমি বলছি তরুণ কুমারের সঙ্গে। আমাদের দলে তরুণ বাবু ছিলেন, তরুণ কুমার দে মহাশয়। গ্রিস পার্কে ওনার বাড়ি ছিল। তো তরুণ বাবু
ভীষণ ভালো অভিনেতা ছিলেন। উনি ডিরেক্টর ছিলেন না, কিন্তু ভালো অভিনেতা ছিলেন। তো আমাদের একটা জুটি ছিল নট্য কোম্পানিতে, তরুণ কুমার, মদন কুমার, দেবগোপাল বন্দ্যোপাধ্যায়। এই তিনটে হিরো মানে মাখুম বাবু রেখেছিলেন। দীর্ঘদিন ধরে আমরা তিনজনে একসঙ্গে থাকতাম, একই গাড়িতে চাপতাম, তিনজনে একসঙ্গেই থাকতাম, যে হোটেলে থাকতাম তিনজনে একসঙ্গেই হোটেলেই থাকতাম। ভীষণ আমাদের ভাব ভালোবাসা ছিল এবং অ্যাক্টিংয়ের লেনদেন ভীষণ ছিল। যেমন বলছি, বোন বিবি চম্পাতে আমি করছি মাঝি ডাক্তার, আর উনি করছেন একটা রাজকুমার। তো একটা সিনে তরুণ বাবু, ওইখানে তো কেউ কাউকে ছেড়ে দেয় না মিস্টার ব্যানার্জি, ওটা হচ্ছে রঙ্গমঞ্চ, যে যতখানি পারে ততখানি দেখায়। যেমন ফুটবল খেলোয়াড়রা ফরওয়ার্ডরা যারা সমস্ত ভালো খেলোয়াড় হয়, যখন বলটা পায়ে থাকে তখন পাত্তা দেয় না কাউকে, তখন আমাদেরও সেই সময় মনে হয় আমরা যখন সিনে উঠি তখন কেউ কাউকে পাত্তা দেবো না, এরকমই ভাব এসে যায়। তো আমাদের কোঅপারেশন ভীষণ ছিল তরুণ বাবুর সঙ্গে, দেবগোপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মদন পাত্রের সঙ্গে খুব কোঅপারেশন ছিল, খুব ভালো লাগতো। ভালো অভিনেতা ছিলেন, ওনার সঙ্গে ভালো অভিনয় করেছি এবং উনি থাকলে আরো ভালো করতেন, কিন্তু শেষ জীবনটা ওনারও ভালো যায়নি। আর দেবগোপাল বাবুর কথা বলতে গেলে, দেবগোপাল বাবু তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। দেবগোপাল বাবু মেকআপ করছেন, মেকআপ করতে করতে স্টেজ করতে পারেননি, সেই চেয়ারে বসেই ওনার স্ট্রোক হয়ে গেছে, উনি চলে গেলেন। খুব কষ্ট লাগে। কোন পালাতে উনি স্ট্রোক করে মারা গেল? লক্ষ্মীর পদচিহ্ন, ও আচ্ছা। লক্ষ্মীর পদচিহ্ন, খুব আফসোস। আমাদের এই মেদিনীপুরে এসেই মারা গেছেন। এই কলাগাছে বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ভগবানপুরের কাছে, ওইখানেই উনি আসতে লেট করে ফেলেছিলেন। হ্যাঁ, গাড়ি আসতে লেট হয়েছে এবং প্রচুর দর্শক হয়েছিল। বেলা সরকারও না, বেলা সরকার সেটা ছিল না, অন্য একটা কোন দলে উনি গেছিলেন, ছোট দলে। তো সেই সময় উনি মেকআপ করতে, তাড়াতাড়ি মেকআপ করে সিনে ঢুকবেন, কিন্তু সিনে যেতে পারলেন না, স্ট্রোকটা হয়ে গেল। খুব প্যাথোজ ব্যাপার। শিবদাস দাও তাই, শিবদাস দেব দেখুন ওই কলকাতার আশেপাশে বজবরের যায়, ওইখানে কোথায় শো করতে 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 শো উনি 3টে সিন না 2টো সিন করেছেন, যেতে পারলেন না, উনি স্ট্রোক হয়ে চলে গেলেন। বড়ফণি বাবুর কথা শুনুন। বড়ফণি বাবু সে বছর নাট্য ভারতীতে আমিও আছি, উনিও আছেন। বাঁশের কেল্লা বই হচ্ছে, বাঁশের কেল্লা। আমি ওনার ছেলে, উনি তিতুমির, আমি ওনার ছেলে সেজেছি। সেও অভিনয় করতে করতে 3টে সিন মাত্র করেছিল, তারপর উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার কারণ হচ্ছে ওনার বয়স হয়েছে, হ্যাঁ, সেটা আমি ছেড়ে দিলাম। কিন্তু এই দেবগোপাল দা বা তরুণ বাবু বা এই যে কুমার কৌশিক, এরা চলে যাওয়া মানে একটা খুব ব্যথা দেখিয়ে ভীষণ খারাপ লাগে আর কি। সে তো বটেই লাগলো। বলছি মদন দা, আপনি ইয়ে পালাটা করেছেন নাকি? ক্ষুদিত হারাম পালাটাতে আপনি ছিলেন নাকি? হ্যাঁ, ক্ষুদিত হারামে ছিলাম। তার কিছু ক্ষুদিত হারামে অভিজ্ঞতা ছিলাম। বলুন, অভিনয় যাত্রাটা আমরা ক্ষুদিত হারামে ওই তো কমলাবতী, আলিবর্দি বলছি, চরিত্রটা আমি শেখরদাই করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খিজির খা তরুণ কুমার করতেন। আপনি কি করেছিলেন খেয়াল আছে? আমি করতাম বল্লাল সিংহ বলে একটা সেনাপতি করতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর ওই শেখরদা করতেন মেন পার্টটার নামটা ভুলে যাচ্ছি আমি, কি বেশ কি কমলাবতী বলে ঢুকতেন, ভীষণ ব্যাপার ছিল। আলাউদ্দিন খিলজি। যাই হোক, মোটামুটি ওনারা খুব ভালো ছিলেন। আর বেলাদেবী ছিলেন, মানে কি বলবো, নাট্য সম্রাজ্ঞী। সরোজু দেবীর অ্যাক্টিং আপনারা দেখেননি, আমরা দেখেছি, আমি দেখেছি। বেলাদেবী মানে বেলা সরকার আর বেলাদেবী আলাদা? না, বেলাদেবী আলাদা, এটা হচ্ছে বেলা সরকার। আচ্ছা আচ্ছা। নট্য কোম্পানিতে যিনি ছিলেন তিনি হচ্ছে বেলা সরকার। আর বেলা দেবী বলে একজন ছিলেন, তিনি চিতপুরে বেশি থাকতেন, আমাদের নট্যতে আসেননি তিনি চিতপুরের দলেই কাজ করতেন। ক্ষুদিত হারাম পালা কি নট্যের নয়? হ্যাঁ, নট্যের তো। তা বেলা সরকার ছিলেন? হ্যাঁ, বেলা সরকার ছিলেন। আচ্ছা আচ্ছা। বেলা সরকারের চরিত্র ছিল কমলাবতী। হ্যাঁ, আর আলাউদ্দিন খিলজি হচ্ছে ওই শেখর গাঙ্গুলি। সে বিশাল ব্যাপার। কুবেরের পাশা ছিল, চাণক্য করতেন শেখরদা। হ্যাঁ, তো ওনার চরিত্র, যেসব চরিত্র উনি নট্য কোম্পানিতে করে গেছেন, ভোলবার মতো নয় শেখর গাঙ্গুলি।
বিশাল অভিনেতা ছিলেন, বিশাল অভিনেতা। এরকম নটসম্রাট স্বপন কুমারও ছিলেন। স্বপন বাবু আমি রঞ্জনে করেছি, মানে নট্যতে ঢোকার আগে আমি রঞ্জন জনতা মিলিয়ে 8 বছর ওনার সঙ্গে ছিলাম আমি। তো উনি একজন স্রষ্টা। এই যে বলে সোশ্যাল প্রবক্তারা এসছেন মানে টেলিফিল্ম থেকে, কিন্তু না, সোশ্যাল অ্যাক্টিং দেখিয়ে দিয়ে গেছে নটসম্রাট স্বপন কুমার, সোশ্যাল অ্যাক্টিং দেখিয়ে দিয়ে গেছেন নট জাদুকর পঞ্চু সেন মহাশয়। এনারাই সোশ্যাল। শান্তি গোপাল, এনারা সোশ্যালের স্রষ্টা। এই যে কলকালে যে অ্যাক্টিংটা এসেছে, ওনারাই পথটা দেখিয়ে দিয়ে গেছেন, ওনারাই পরিষ্কার করে দিয়ে গেছেন। কিন্তু আগের দিনের অ্যাক্টিং, এই যে ব্ল্যাঙ্ক ভার্স অ্যাক্টিং, আমি যে অ্যাক্টিং করব, আমার মনে আছে ব্ল্যাঙ্ক ভার্স অ্যাক্টিং শুনলে অবাক হয়ে যাবেন। এখন বলতে পারবো না, মুখস্থ নেই, বা ব্ল্যাঙ্ক ভার্স মুখস্থ না হলে বলা যায় না, বুঝেছেন? তো সেই অবাক হয়ে যাবেন। এখন সব কোথায় 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 সব শিল্পী তৈরি হচ্ছে না ব্যানার্জি বাবু, শিল্পী তৈরি হচ্ছে না চিত্তুরে। ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে হবেটা কোথায়? যাত্রার উন্নত হবে কোথায়? উন্নতিটা হবে কোথায়? সেই মাপে শিল্পী নেই, তাহলে শিল্পীর অভাব। আর কি মদন পাত্র হবে মরে গেলে, বলুন তো আপনি মুখে হাত দিয়ে? আর কি শেখর গাঙ্গুলি হবে? হবে না। আর কি তরুণ কুমার হবে? হবে না। আর কি শান্তি গোপাল হবে? হবে না। কেন হচ্ছে না? এইরকমই হবে, এইরকমই চলবে। তবে আবার একদিন হয়তো আসবে, ঠিক ভালো হবে, যাত্রা আবার ভালো চলবে, ভীষণ ভালো চলবে। এই বলে আপনাকে নমস্কার জানিয়ে এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি শেষ করলাম।